ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা এলাইজা সম্পর্কে আলোচনা করব। এলাইজা একটা ইমিউনোলজিক্যাল টেকনোলজি, ইমিউনোলজিতে ব্যবহৃত হয়। ইমিউনোলজিতে আমরা যখন চ্যাপ্টারটা পড়বো তখন অলরেডি এটা নিয়ে আবার আমরা ডিসকাশন করব। তবে এক্ষেত্রে আমরা বায়োটেকনোলজি চ্যাপ্টারে এলাইজা সম্পর্কে একটু জানছি। এলাইজার পরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে রিয়া। এলাইজা এবং রিয়া এদের পুরো নাম রয়েছে, তো আমরা এখানে এলাইজা আলোচনা করছি। এলাইজার ফুল ফর্ম হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। তো এটা মূলত কী কাজে ব্যবহৃত হয় সেটা সম্পর্কে আমরা আগে জেনে নিই, তারপর এর টেকনিক, এর প্রসিডিওরটা কী আছে সেটা সম্পর্কে জানবো। মেনলি যেটা আমাদের জানতে হয় যে ডিটেকশন অফ অ্যান্টিজেন অর অ্যান্টিবডি। তো আমরা যেটা জানবো যে ওয়াই এলাইজা ইজ ইউজড, এলাইজা কী কারণে ব্যবহৃত হয়। একটা হচ্ছে অ্যান্টিজেন, আইদার অ্যান্টিজেন অর অ্যান্টিবডি ডিটেকশনের কাজে আমাদের এলাইজা ব্যবহৃত হয়। ডিটেকশন মেনলি, এটা একটা অ্যাপ্লিকেশন অফ এলাইজা। আর দ্বিতীয় অ্যাপ্লিকেশন হচ্ছে টু কোয়ান্টিফাই, মানে কি পরিমাণে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি আছে কোনো সলিউশনের মধ্যে, সেটাকে আমরা মেজার করার জন্য এই এলাইজাকে ব্যবহার করতে পারি। মানে এটা একটা অ্যাসে যেখানে কোয়ালিটিটিভ না, মানে কী ধরনের জিনিস ব্যবহৃত হয় সেটার উপর বেস করে না, কি কোয়ালিটির জিনিস সেটা না, কোয়ান্টিটিভ অ্যাসে এটাকে আমরা বলতে পারি। এলাইজা ইজ এ কাইন্ড অফ কোয়ান্টিটিভ অ্যাসে, অর্থাৎ কি পরিমাণে কোয়ান্টিটি মেজার করা হয়। মেজার্স quantity and hence the ELISA is known as quantitative assay। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। এটা কি, এটা হচ্ছে এলাইজার মেন অ্যাপ্লিকেশন, কি কাজে এটা ব্যবহৃত হয় আমরা আগেই সেটা জেনে নিই, তারপর আমরা এটা কিভাবে হয় সে সম্পর্কে জানবো। তো এটাকে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, অ্যাসে মানে একটা পদ্ধতি, এবং এখানে এনজাইম লিঙ্কড আছে, ইমিউনোলজির সাথে জড়িত, কারণ অ্যান্টিজেন অ্যান্টিবডি অনাক্রম্যতার সাথে জড়িত। এবার এনজাইম লিঙ্কড মানে এখানে নিশ্চয়ই তাহলে নির্দিষ্ট কোনো এনজাইম ব্যবহৃত হয়। তো সবার আগে আমরা এলাইজাতে যে এনজাইমগুলো ব্যবহৃত হয় সেই এনজাইমগুলোর নাম একটু আগে জেনে নিই, পরে আমরা এই প্রসেসটা মনে রাখবো। এখানে ডাইরেক্টলি আমরা পার্টিকুলার কোনো এক্সপেরিমেন্ট করব না, আমরা ওভারঅল প্রিন্সিপাল এবং তার যে প্রসেস সেটাই জানবো। তো এখানে যে এনজাইমস ইউজড হয় মেনলি ইন দিস টেকনিক অর ইমিউনোসরবেন্ট অ্যাসে, তো সেই এনজাইমগুলো আমরা জেনে নিই, কারণ এগুলো নিটে আসে অনেক সময়। এনজাইমস ইউজড, এনজাইম ব্যবহৃত হয় কোনগুলো। সবচেয়ে বহুল যেটা ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে হর্স রেডিস পেরঅক্সিডেজ। হর্স, HORS ঘোড়া, সেই হর্স রেডিশ পেরঅক্সিডেজ, যাকে সংক্ষেপে বলা হয় HRP, হর্স রেডিশ পেরঅক্সিডেজ। এছাড়াও ব্যবহৃত হয় ট্রান্স কিটোলেজ, এছাড়াও ব্যবহৃত হয় বিটা গ্যালাক্টোসাইডেজ। তো এই এনজাইমগুলো এই টেকনিকে ব্যবহৃত হয়। ঠিক আছে, আমরা জেনে নিলাম এ কটা। এবার আমরা সরাসরি ইমিউনোসরবেন্ট অ্যাসে বা এলাইজার কতগুলো ভাগ রয়েছে সেটা জেনে নেব। দেয়ার আফটার সেই ভাগগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। So what are the different types of ELISA which are used, যেগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে মেইনলি আমরা তিন ধরনের এলাইজা সম্পর্কে জানবো আপাতত। প্রথমটাকে বলে ইনডাইরেক্ট এলাইজা। ফার্স্ট ইজ নোন অ্যাজ ইনডাইরেক্ট, দ্য সেকেন্ড ওয়ান ইজ নোন অ্যাজ ডাইরেক্ট, দ্য থার্ড ওয়ান ইজ নোন অ্যাজ স্যান্ডউইচ। যে স্যান্ডউইচ আমরা খাই সেই স্যান্ডউইচ এলাইজা। তো ডাইরেক্ট বা ইনডাইরেক্ট এটাকে আমরা আগে পরে লিখতে পারি ইনডাইরেক্ট ডাইরেক্ট স্যান্ডউইচ, বা তুমি লিখতে পারো ডাইরেক্ট ইনডাইরেক্ট স্যান্ডউইচ। এছাড়াও আর একটা পাওয়া যায়, সেটাকে আমরা বলি কম্পিটিটিভ এলাইজা। কম্পিটিটিভ এলাইজা।
ঠিক আছে, তাহলে এইগুলো ভাগ। তো আমরা বিস্তারিতভাবে ইনডাইরেক্ট, ডাইরেক্ট, স্যান্ডউইচ, কম্পিটিটিভ সম্পর্কে আলোচনা করব। তবে এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এলাইজার যে প্রিন্সিপাল, কোন প্রসেসের উপর, কোন প্রিন্সিপালের উপর বেস করে এই টেকনিকটা ইউজ হয় সেটা আমরা জানবো। The principle behind the ELISA or enzyme-linked immunosorbent assay is nothing but antigen-antibody interaction. ঠিক আছে, তো প্রিন্সিপালে কি আছে, এলাইজার যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা হচ্ছে ডিপেন্ডস অন অ্যান্টিজেন-অ্যান্টিবডি ইন্টারাকশন। অ্যান্টিজেন-অ্যান্টিবডি ইন্টারাকশন। Now what is this antigen antibody interaction? আমরা যখন ইমিউনোলজি চ্যাপ্টারটা পড়বো তখন আরও বিস্তারিতভাবে জানবো যে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশনটা কি। এবার আমরা খুব ছোটোবেলায় জেনেছি যে অ্যান্টিজেন কোনো ফরেন পার্টিকেল, সেটা ভাইরাস হতে পারে, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, সেটা প্রোটোজোয়া হতে পারে, এনিথিং could be act as antigen which is seems like foreign particle for the body, for the host body, right? So অ্যান্টিবডি আমরা দেখেছি, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিবডিজ আর দেয়ার 5 কাইন্ড অফ অ্যান্টিবডিজ আর প্রেজেন্ট দেয়ার। এছাড়া এর আগে আমরা যখন হাইব্রিডোমা প্রসেসটা পড়েছিলাম সেখানে মনোক্লোনাল অ্যান্টিবডি সম্পর্কে আমরা পড়েছি যে মনোক্লোনাল অ্যান্টিবডি কি। তো বিভিন্ন ধরনের অ্যান্টিবডি সম্পর্কে আমরা অলরেডি জানি। তো এখানে আমরা একটা অ্যান্টিবডি জেনারেল স্ট্রাকচার ড্র করছি। এটা যদি একটা অ্যান্টিবডি হয়, অ্যান্টিবডির লাইট চেন এবং হেভি চেন থাকে আমরা জানি। তো সেই অ্যান্টিবডির যে রিজিয়নে কোনো অ্যান্টিজেন এসে বাইন্ড করতে পারে সেটাকে আমরা বলি সবসময় প্যারাটো। Suppose these are the two hands of an antibody and these hands acts as binding site for the antigen. এই হ্যান্ডের অংশেই অ্যান্টিজেনটা বাইন্ড করে, অ্যান্টিজেনটা কিন্তু এই সব জায়গায় এসে বাইন্ড করে না। সো the region on which antigen is bind, that region of the antibody is known as paratope. So this is the paratope, this could be act as paratope. এবার এই প্যারাটোপের গায়ে antigen, suppose this is the structure of an antigen, this is antibody, this is antibody, right, and this is suppose an antigen, right, this is an antigen. So antigen has got different sites like this, like this. So this antigen মানে এই অ্যান্টিজেনটা এর কোন অংশটা দিয়ে এই অ্যান্টিবডির সঙ্গে লাগবে সেই অংশটাকে আমরা বলবো এপিটোপ। সাপোজ এই যে তীরের মতো অংশগুলো এগুলো দিয়ে ধরো এ বাইন্ড করবে, তো এটাকে আমরা তখন কি বলবো, এটাকে আমরা অ্যান্টিজেনের এপিটোপ পার্ট বলবো, এটাকে আমরা কি বলবো, এপিটোপ। সো এইটাকে যদি আমরা অ্যাড করি কিছুক্ষণ পর, ধরো এখানে এসে বাইন্ড করলো, তো এটা কিভাবে বাইন্ড করবে, ধরো এই এপিটোপ রিজিয়ন দিয়ে এ বাইন্ড করলো, রাইট, ধরো এই এপিটোপ রিজিয়ন দিয়ে বাইন্ড করলো। নাও ইট হ্যাজ গট অ্যানাদার এপিটোপ, ধরো এর আরও কিছু এপিটোপ আছে, রাইট। এবার তাহলে কি হলো, এই যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি বাইন্ড করলো, দিস ইজ কল অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন। এবার যেহেতু ওর আরও এপিটোপ আছে, সো অ্যানাদার অ্যান্টিবডি কুড বি বাইন্ড হেয়ার, অন্য কোনো অ্যান্টিবডি এখানে এসে বাইন্ড করতে পারে, রাইট, এইভাবে বাইন্ড করলো ধরো, ঠিক আছে। এইভাবে ধরো বাইন্ড করলো, তাহলে এই যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বিভিন্ন দিক থেকে বাইন্ড করছে, এখানেও ধরো একটা অ্যান্টিবডি এসে বাইন্ড করতে পারে, রাইট। তাহলে এই যে ঘটনাটা ঘটলো এটা কি বলছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন। তো এই অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন প্রিন্সিপালের উপর বেস করেই এই এলাইজাটা আবিষ্কার হয়েছে, ঠিক আছে। এবার সরাসরি আমরা ডিফারেন্ট টাইপসে চলে যাব, টাইপসগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব কি রয়েছে এর মধ্যে। এই এলাইজা করার জন্য একটা প্লেট ইউজ করা হয়, যেই প্লেটের মধ্যে অনেকগুলো ওয়েল থাকে এবং এই প্লেটটা তৈরি হয় পলিস্টাইরিন প্লেট, পলিস্টাইরিন দিয়ে তৈরি হয়। এটা একটা কেমিক্যাল সাবস্টেন্স, পলিস্টাইরিন ওয়েল, পলিস্টাইরিন ওয়েল থাকে বা পলিস্টাইরিন প্লেট বলতে পারি আমরা, যে প্লেটের মধ্যে অনেকগুলো ওয়েল থাকবে, ঠিক ডিএনএ মাইক্রো অ্যারেতে যেরকম থাকে পলিস্টাইরিন প্লেট। যদিও ডিএনএ মাইক্রো অ্যারেতে ওটা চিপ বলি আমরা, ডিএনএ চিপ। তো এখানে ধরো একটা প্লেট আছে, যে প্লেটের মধ্যে অনেকগুলো রোজ অ্যান্ড কলামস আছে এবং প্রত্যেকটা রো কলামগুলোকে এইভাবে আরও ফার্দার ডিভাইড করে ওভারঅল দেখা যায় যে প্রায় 96টা ওয়েল থাকে। হাউ মাচ ওয়েল, এগুলো গর্তের মতো থাকবে এখানে, 96 ওয়েলস। পলিস্টাইরিন প্লেট কন্টেইনস 96 ওয়েলস।
এবার প্রত্যেকটা ওয়েলের মধ্যে ধরো গর্ত করা আছে, ঠিক আছে। তো আমরা একটা ওয়েল নিয়ে এখানে আলোচনা করব, একটা ওয়েল বের করে এখানে বিষয়টা আলোচনা করব। তো সবার প্রথমে আমরা ডাইরেক্ট এলাইজাতে চলে যাই, যে ডাইরেক্ট এলাইজা কীরকম হয়। ডাইরেক্ট এলাইজা রাইট। ধরো এটা একটা ওয়েল, এবং এই ওয়েলের মধ্যে, এটা পলিস্টাইরিন প্লেটের মধ্যে একটা ওয়েল, কেমন। তো এবার ওয়েলের মধ্যে এটা পলিস্টাইরিনের তৈরি, পলিস্টাইরিন প্লেট। এবার এই পলিস্টাইরিন প্লেটের মধ্যে কি হয়, অ্যান্টিজেনগুলোকে আগে থেকে বাইন্ড করা থাকে, যেটাকে আমরা বলি ইমমোবিলাইজড করা। মোবাইল কথাটা মানে চলমান, এবার সেটাকে যদি স্থির করতে হয় সেটা শব্দ হচ্ছে ইমমোবিলাইজ করা বা ইমমোবিলাইজ করা। তো এগুলো অ্যান্টিজেন, এগুলো কি, এগুলো অ্যান্টিজেন। অলরেডি যে অ্যান্টিজেনটাকে আমি ডিটেক্ট করতে চাইছি, ধরো আমি একটা কোনো অ্যান্টিজেনকে ডিটেক্ট করতে চাইছি যে অ্যান্টিজেনটা আছে কিনা আমার শরীরের মধ্যে, ঠিক আছে। আমার শরীরের মধ্যে যদি অ্যান্টিজেন থাকে তাহলে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। আমার শরীরে যদি কোনো অ্যান্টিজেন থাকে তার এগেনস্টে, তাহলে অ্যান্টিবডি আমার শরীরে তৈরি হবে। তো ধরো এটা একটা এইচআইভি ভাইরাসের অ্যান্টিজেন, এটা একটা এইচআইভি ভাইরাসের অ্যান্টিজেন। এবার এটাকে অলরেডি কোট করে দেওয়া হয়েছে, এই প্লেটের মধ্যে রাখা হয়েছে। এবার কি হলো, যদি কারো শরীরে অ্যান্টিজেন ঢুকে তাহলে তার বিরুদ্ধে শরীরের যে ন্যাচারাল ইমিউন সিস্টেম সে কী করবে, অ্যান্টিবডি তৈরি করার চেষ্টা করবে। তো একটা রেসপন্স হবে এবং ইমিউন রেসপন্সের সাপেক্ষে অ্যান্টিবডিগুলো তৈরি হয়ে যাবে। তো সেই ব্লাডের মধ্যে অ্যান্টিবডি থাকে, ব্লাডের সিরামের মধ্যে অ্যান্টিবডিগুলো এক্সিস্ট করে। তো সেই সিরামটাকে কালেক্ট করার পর সেই সিরামের মধ্যে অ্যান্টিবডি আছে, ধরো সেই সিরামগুলো এবার আমি এখানে দিচ্ছি। তো তখন কি হবে, সরাসরি প্রাইমারি অ্যান্টিবডি আমি দেবো, কিন্তু সেই অ্যান্টিবডির মধ্যে যেটাকে অ্যান্টিবডি আমরা বলছি সেটাকে কি বলছি আমরা, প্রাইমারি অ্যান্টিবডি। প্রথম যে অ্যান্টিবডিটা দেবো, ঠিক আছে। এবার ধরো প্রাইমারি অ্যান্টিবডিটা এরকম, আর যেহেতু এটা এনজাইম লিঙ্ক ইমিউনোসরবেন্ট অ্যাসে, তো এটাতে কী করা হয়, একটা এনজাইম লিঙ্ক করে দেওয়া হয়। এই অ্যান্টিবডির যে এফসি রিজিয়ন থাকে, ফ্র্যাগমেন্ট অফ কমপ্লিমেন্টেশন, সেইখানে ধরো একটা এনজাইম, হর্স রেডিসপেরিস অক্সিডাইজ, যে এনজাইমগুলোর নাম বললাম তাদের একটা এনজাইম লিঙ্ক করে দেওয়া আছে, তখন তাকে বলা হয় প্রাইমারি অ্যান্টিবডি। এবং সেই প্রাইমারি অ্যান্টিবডি যদি থাকে তো সেই প্রাইমারি অ্যান্টিবডিগুলো কী হবে, এখানে এসে বাইন্ড করে যাবে। ক্লিয়ার? এবং এখানে আমার এনজাইম আছে। এবার এনজাইমের কাজ কি, এনজাইম সাধারণত কোনো সাবস্ট্রেটের উপর কাজ করে। তাহলে এইভাবে প্রথমে বাইন্ড করে গেল, যেগুলো থাকার, যদি অ্যান্টিবডি থাকে সেগুলো বাইন্ড করে গেল, যেগুলো বাইন্ড করার। আর যদি না থাকে, অন্য অ্যান্টিবডি কোনো মিক্সচারের মধ্যে দেখা গেল অন্য কোনো অ্যান্টিবডি আসে, এবং সে তো এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে না, কারণ এনজাইম যেরকম সাবস্ট্রেটের প্রতি স্পেসিফিক হয়, মানে এনজাইমগুলো নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে, ঠিক অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেন স্পেসিফিক হয়, নির্দিষ্ট অ্যান্টিবডি নির্দিষ্ট অ্যান্টিজেনকেই ইন্টারঅ্যাক্ট করে। তো অন্য অ্যান্টিবডি যদি এখানে ঢুকে থাকে, মানে এইচআইভি ভাইরাসের জন্য যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়েছিল তার জায়গায় যদি কোনো অন্য অ্যান্টিবডি চলে আসে, আসতেই পারে, সিরামের মধ্যে অন্যান্য রোগের জন্য অ্যান্টিবডি তৈরি হয়ে থাকতেই পারে, সেই অ্যান্টিবডিগুলো কিন্তু এখানে বাইন্ড করবে না। তাহলে কী হবে, সেই অ্যান্টিবডিগুলো দেখা গেল সেটা অন্য একটা অ্যান্টিবডি, অন্য কালার দিয়ে আমি বোঝাচ্ছি, সেই অন্য অ্যান্টিবডিগুলো ধরো এরকম হয়, তো ওই অ্যান্টিবডিগুলো তো এখানে বাইন্ড করবে না, ওরা দেখা গেল এখানে একটা সলিউশনের মতো হয়, এটা তো আর এমনি হয় না, এটা একটা সলিউশনের মধ্যে থাকে। তো সেই সলিউশনের মধ্যে হয়তো বাফার আছে, এবার এরা ঘুরে বেড়াচ্ছে। তো এটাকে কি করতে হবে, তখন ওয়াশ করে দিতে হবে, জল দিয়ে ওয়াশ করে দিতে হবে। কেমন? তাহলে যেগুলো আমার দরকারি অ্যান্টিবডি না, বা যেগুলো বাইন্ড করেনি অ্যান্টিজেনের সাথে, সেগুলো কী হবে, ওয়াশ করে দিলে বেরিয়ে যাবে। তাহলে স্পেসিফিক অ্যান্টিবডিগুলোই লেগে থাকবে, যেটাকে আমরা প্রাইমারি অ্যান্টিবডি বলছি, হুইচ ইজ লিঙ্ক টু অ্যান এনজাইম। সবুজটাকে কী বলছি আমরা, এটা একটা এনজাইম, সেটা যে কোনো ধরনের এনজাইম হতে পারে, সেটা ডিপেন্ড করছে আমি কী ধরনের এলাইজা পারফর্ম করছি, কী উদ্দেশ্যে এলাইজা পারফর্ম করছি তার উপর বেস করে হবে। এবার বাইন্ড করে গেল। এবার বাইন্ড করার পর যে এই যে এনজাইমটা, সেটা হর্স রেডিস পেরক্সিডেজ হলে পারে, একরকম সাবস্ট্রেট হবে, ট্রান্সকিটোলেজ, ট্রান্সঅ্যাসিটাইলেজ, বা যেটা আমরা বললাম বিটা গ্যালাক্টোসাইডেজ। বিটা গ্যালাক্টোসাইডেজ কার উপর কাজ করে তোমরা ভালো মতো জানো, ল্যাকটোজের উপর কাজ করে। তো এই ধরনের এনজাইমগুলো যখন দিচ্ছি তখন তার সাবস্ট্রেট ওখানে অ্যাড করতে হবে। যেই সাবস্ট্রেট অ্যাড করব তখন কি হবে, ও সাবস্ট্রেটের সঙ্গে রিয়াকশন করে
প্রোডাক্ট তৈরি করবে, যেই প্রোডাক্ট তৈরি হবে সে তখন কিন্তু একটা কালার তৈরি করবে, ঠিক আছে? সেই কালারটা অ্যাসে করতে হবে পরে, যেই কালারটা তৈরি হবে তখন সেইখানে কালারটা আমরা বুঝতে পারবো। এর আগের দিন যেমন আমরা জেল ইলেকট্রোফোরেসিসের ক্ষেত্রে দেখেছিলাম যে একটা কালার তৈরি হবে, বা জিনোম সিকোয়েন্স বের করার জন্য যেখানে প্রোব ব্যবহার করেছিলাম, যেটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ব্যবহার করতাম, সেই কালারটা ডিটেকশন আমরা করতে পারবো। যদিও সেদিন আমি বলিনি যে কালারটা কিভাবে ডিটেকশন করা হয়। কালার ডিটেকশনের জন্য আবার আর একটা মেশিন বা আর একটা টেকনিক ইউজ করা হয়, যেটাকে বলা হয় স্পেকট্রোফোটোমিটার। ফোটোমিটার এই যন্ত্রের মধ্যে দিয়ে সেই জিনিসটাকে দিলে আমরা সেই কালারটাকে কিন্তু ডিটেকশন করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের ডাইরেক্ট এলাইজা, যেখানে একটা অ্যান্টিজেন প্রথমে আমাদের মাথায় রাখতে হবে, অ্যান্টিজেনটাকে এখানে কোট করে দেওয়া হচ্ছে। কোট মানে এখানে অলরেডি ফিক্সড করে দেওয়া হচ্ছে ওয়েলের মধ্যে, সেটা বিভিন্ন কোম্পানি থেকে চলে আসে, ঠিক আছে? যে পলিস্টাইরিন প্লেটটা আমার এই উদ্দেশ্যে দরকার, সেই পলিস্টাইরিন প্লেটটাকে আমি বাজার থেকে কিনে নিলাম, কোনো ল্যাবরেটরি থেকে, বাজার থেকে মানে খোলা বাজারে নয়, ল্যাবরেটরি থেকে আমি কিনে নিলাম, সেখানে আমার পার্টিকুলার অ্যান্টিজেন অফ ইন্টারেস্ট সেটা কোট করে দেওয়া আছে। এবার অ্যান্টিবডিটা সেটা আমি নিয়ে তার সঙ্গে আমি এনজাইমটাকে লিঙ্ক করে দিলাম, সেটাকে আমি প্রাইমারি অ্যান্টিবডি বলছি, ঠিক আছে? সেই অ্যান্টিবডি দিয়ে তারপর দিলাম। এবার সেই অ্যান্টিবডির মধ্যে যদি অন্য কোনো মিশ্রিত পদার্থ থাকে তারা তো বাইন্ড করবে না, যারা বাইন্ড করে তারা বাইন্ড করে যাবে। দিয়ে সেটাকে আমি ওয়াশ করলাম, ওয়াশ করার পর আমার তাহলে নিট অ্যান্ড ক্লিন জিনিসগুলো থাকলো, সেখানে তারপর আমি সাবস্ট্রেট অ্যাড করলাম। তারপর আমি কি অ্যাড করলাম এখানে? তারপর আমি অ্যাড করলাম সাবস্ট্রেট। ধরো এটা একটা সাবস্ট্রেট, তাহলে এনজাইম আর সাবস্ট্রেটের রিয়াকশন হলো সাবস্ট্রেট, রাইট? তো সাবস্ট্রেট আর এনজাইম রিয়াকশন করার পর একটা কালার তৈরি হবে। সেই কালারটা আমরা তখন, কালারটা তৈরি হওয়া মানে আমি বুঝতে পারবো যে এখানে বাইন্ড করে গেছে, রাইট? তো যেগুলো বাইন্ড যদি না করতো এনজাইমগুলো, এই অ্যান্টিবডিগুলো, তাহলে সাবস্ট্রেট এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে রিয়াকশন করতে পারতো না, তার ফলে কালার তৈরি হতো না, এবং সেই কালারটাকে আমি স্পেকট্রোফোটোমিটারের মধ্যে দিলে পারে আমি ডিটেক্ট করতে পারতাম না। তাহলে আমি বুঝতাম যে আমার সাবজেক্ট অফ ইন্টারেস্ট অ্যান্টিজেনটাই ওখানে শরীরে নেই, তো অ্যান্টিবডিও আমার তৈরি হয়নি, রাইট? কারণ অ্যান্টিবডিই নেই, বাইন্ডই করেনি, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের ডাইরেক্ট এলাইজা। এর পরের ভিডিওতে আমরা ইনডাইরেক্ট এলাইজা এবং স্যান্ডউইচ এলাইজা সম্পর্কে আলোচনা করব।